আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম আইএলটিএস রিডিং এর সেন্টেন্স এন্ডিং, একটু কঠিন প্রশ্ন। তো কিছু কাজ আমরা একটু কমপ্লিট করে রেখেছি। একটু আগে যেটা আমরা আলোচনা করেছিলাম যে সেন্টেন্স কমপ্লিশন, এখানে দুইটা অংশ দেওয়া থাকে। প্রশ্নের মধ্যে থাকবে সেন্টেন্সের অর্ধেক অংশ, আর বাকি অর্ধেক অংশ থাকবে আপনার এই যে বক্সের মধ্যে। ঠিক আছে? তো আমাদেরকে ম্যাচ করতে হবে যে এই সেন্টেন্সের যে অর্ধেক অংশ এখানে দেওয়া আছে, যেমন এই সেন্টেন্সের বাকি অংশ এখান থেকে কার সাথে ম্যাচ খাচ্ছে। সো প্যাসেজ অনুযায়ী আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। সো আমরা আলোচনার জন্য নিয়েছিলাম কি, কেমব্রিজ এর 13 নম্বর বইয়ের 1 নম্বর টেস্টের 3 নম্বর প্যাসেজ। তো 3 নম্বর প্যাসেজ একটু স্বাভাবিক জটিল থাকে। তো এখানে তারপরে মোটামুটি প্রশ্নটা একটু সহজ, কেননা এখানে নাম দেওয়া আছে, কয়েকটা নাম দেওয়া আছে। যেমন 32 নম্বরে সিমন কল্টন, 33 নম্বরে ডেভিড কোব, তারপর হচ্ছে গিয়ে জেরিয়েন উইগিন্স, তারপর হচ্ছে গিয়ে ডগলাস হোফস্টেডার, অডিয়েন্স, ডেভিড মুফোর্ড, নাম দেওয়া আছে। সো আমরা কি করেছি, একটু আগে এই নামগুলোকে আমরা খুঁজে বের করি, জাস্ট প্যাসেজ থেকে নাম খুঁজে বের করছি আর কি, আর তো কিছু করার নাই। সো নামগুলোকে আমরা একটু দেখি এখানে। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, যদি কোনো কিওয়ার্ড থাকে, এটা তো সব প্রশ্নের ক্ষেত্রে কিওয়ার্ড থাকলে কিওয়ার্ডটাকে বের করুন। আচ্ছা, এই যে নামটা এখানে পেয়েছি, সিমন কল্টন। আচ্ছা, এখানে আবার সিমন কল্টন আসছে। এখানে আসছে বাকিদের নাম, এই যে ডেভিড কোপ, উইগিন্স, ডগলাস হোফস্টেডার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি। তারপর হচ্ছে কি এই যে ডেভিড মুফার, যেহেতু কোপ, এই যে কল্টনের নাম এখানে পেয়েছি আমরা। এখন কল্টনের নাম এখানে পাওয়ার পর দেখেন অনেক লেখা এখানে। সো আমি বলবো, কল্টনের নাম যে আপনি ওইখানে পেয়েছেন, ওইখান থেকে পড়া শুরু করবেন না। কথাটা আমি একটু ক্লিয়ার করছি। যেহেতু আপনি সিমল কল্টন নিয়ে উত্তর বের করবেন, ঠিক আছে না? এখন কল্টনের নাম দুই জায়গায় আসছে, কল্টনের নাম দুই জায়গায় আসছে। এখন উত্তরটা কি এই জায়গা থেকে তারা দিবে, নাকি পরবর্তীতে যে কল্টন পেয়েছি সেখান থেকে দিবে, এটা কিন্তু আপনি জানি না, কেউই জানে না। তো সেক্ষেত্রে আমি বলবো কি, আপনি চাইলে এখান থেকে শুরু করেন। অর্থাৎ আপনি এই সিমল 32 নম্বর আনসার না দিয়ে আগে 33 নম্বর আনসার আগে দিতে পারবেন, আপনার ইচ্ছে। আপনি চাইলে 32 নম্বর আনসার না দিয়ে 33 নম্বরটা দিয়ে শুরু করেন, কোনো ব্যাপার না, একই কথাই। 33 নম্বরটা মানে 32 নম্বরটা আগে দিতে হবে এরকম না, কারণ সিমল কল্টন নিয়ে তো লেখা বেশি। সিমন কল্টনের আশেপাশে লেখা প্রচুর, ওই যে নেম ম্যাচিং এর ক্লাস করেছিলাম না গতদিন, ঠিক ওই রকম আর কি। যে এই তো সিমন কল্টন না, এই সিমন কল্টনের আশেপাশে প্রচুর লেখা। তাহলে এটাকে আমরা এখন না পড়ে আমরা বাকি অংশ থেকে আমরা পড়তে পারি। আচ্ছা, সো পড়ি আমরা একটু দেখি। এক কাজ করি, সিমন কল্টনটাকে পুরোটাই বাদ দিলাম, আপাতত পড়বো না। আমরা কম্পোজার ডেভিড কোপ নিয়ে পড়ি, কি লেখছে তার নাম। Composer David Cope invented a program called Experiments in Musical Intelligence, or EMI. Not only did EMI create composition in pop styles, but also that of the most revered classical composers, including Bach, Chopin, and Mozart. Okay, audiences were moved to tears, and EMI even fooled classical music experts into thinking they were hearing genuine Bachs. Not everyone was impressed, however. আচ্ছা, সো আমি এখন আপনাদেরকে একটা শুনাই এখানে কি লিখছে। দেখেন, আমি আপনাদেরকে আগে আগে বলেছি, আবার বলতেছি, আমি সিমল কল্টনটাকে বাদ দিয়ে দিয়েছি এই মুহূর্তে, কারণ সিমল কল্টনের আশেপাশে প্রচুর লেখা। এটাকে বের করবো, পরে বের করি আমি। এটাকে বাদ দিয়ে বাকি পাঁচটাকে আগে বের করি। এমনি তো প্যাসেজ 3 কঠিন প্যাসেজ, আর প্যাসেজ 3 থেকে যে প্রশ্নগুলো সহজ থাকলেও একটু কঠিন থাকবে। দেখতে সহজ লাগে বাইরে থেকে, কিন্তু কঠিন থাকে। কম্পোজার ডেভিড কোপ কি করেছেন, উনি একটা প্রোগ্রাম আবিষ্কার করেছেন, যেটা নাম হচ্ছে গিয়ে ইএমআই, যেটাকে ইএমআই সংক্ষিপ্ত বলা হয়। নট অনলি ডিড ইএমআই ক্রিয়েট কম্পোজিশন ইন কোপ স্টাইল, শুধু কোপের স্টাইলে কিন্তু এটাই মানে এই গান তৈরি করে নাই। এই মে- এই না, এই মেশিন যেটা, এই মেশিনের আবিষ্কারক কে? কোপ। তাহলে এই মেশিন স্বাভাবিক কোপের স্টাইলে গান তৈরি করবে? তো কথা হচ্ছে কি, শুধু কোপের স্টাইলে গান তৈরি করে নাই, কিন্তু আরো অনেক যে বিখ্যাত, এই যে রিভার যে ক্লাসিক্যাল কম্পোজার, যেমন ব্যাচ, চপিন, মোজার্ট, তাদেরকেও সে কি করেছে, তাদের স্টাইলেও গান গেয়ে ফেলেছে। অডিয়েন্সেস ওয়্যার মুভ টু টিয়ার্স, যারা গান শুনেছিল, যেমন আমাদের অনেক সিস্টার্স স্টার জলসা দেখে যে কান্নাকাটি করেন, ঠিক ওইরকম অনেক অডিয়েন্স কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এন্ড ইভেন ইএমআই ইভেন ফোল্ড ক্লাসিক্যাল
music experts into thinking they were hearing genuine bats. যারা ক্লাসিক্যাল মিউজিকের এক্সপার্ট তারাও মনে করেছিল যে এগুলো মনে হয় জেনুইন গান, জেনুইন ব্যাটস। আচ্ছা, নট এভরিওয়ান ওয়াজ ইমপ্রেসড হাউএভার, কিন্তু সবাই কিন্তু ইমপ্রেসড হয় নাই। সো এতটুকু পর্যন্ত পড়ার পর কারণ উইগিন্সে চলে যাচ্ছি, 33 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন আমাদের উত্তর দরকার নাই, আমরা এইটার উত্তর দেই আমরা। ডেবিট কপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ পিপল বাই, এই দেখেন উত্তর পাওয়া যাবে খুব সহজেই। ডেবিট কোপস এর যে ইএমআই সফটওয়্যার, এটা কি করেছে? মানুষকে সারপ্রাইজ করেছিল কিভাবে, মনে আছে? একটু আগে পড়েছি। চলুন আমরা এখন অপশনগুলোকে ম্যাচ খাই। জেনারেটিং ওয়ার্ক দ্যাট ওয়াজ ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্যাট অফ হিউম্যানস। মানুষকে কিভাবে সারপ্রাইজ করেছিল? এমন কাজ তৈরি করেছে যেটা মূলত, ভার্চুয়ালি বলতে এখানে বোঝাচ্ছে মূলত ইনডিস্টিংগুইশেবল, আলাদা করার মতো না, ফ্রম দ্যাট অফ হিউম্যানস, মানুষের কাজের সাথে, মানে এটা মানুষকে আশ্চর্য করেছে। এটা, এই সফটওয়্যারটা মানুষকে কিভাবে আশ্চর্য করেছে? এমন কাজ উৎপাদন করেছে, জেনারেট মানে কি উৎপাদন করা, দ্যাট ওয়াজ ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল, যেটা মূলত পৃথকযোগ্য না, ফ্রম দ্যাট অফ হিউম্যানস, এটা মানুষের কাজ কিনা সেটার সাথে তুলনা করার যোগ্য বা পৃথক করার মতো না। অর্থাৎ ডেভিড কোপসের যে ইএমআই সফটওয়্যার, এটা এমন, মানুষকে কিভাবে সে আশ্চর্য করেছিল? এমন কিছু কাজ তৈরি করেছে যেটা মানে মানুষের কাজ না, মেশিনের কাজ, এটা পার্থক্য করার মতো না, এরকম একটা কাজ তার সেটা তৈরি করেছে, করে মানুষকে আশ্চর্য করেছে। এখন দেখবো এটা কিনা, আমরা পরে দেখবো। নোয়িং whether it was the work of humans or software. আচ্ছা, নোয়িং অর্থ জেনে, whether কিনা it was work of humans or software, এটা কি মানুষের কাজ ছিল নাকি সফটওয়্যার এর কাজ ছিল? সফটওয়্যার সারপ্রাইজ পিপল বাই নোয়িং, সফটওয়্যার জানবে কিভাবে? এটা কখনোই গ্রামাটিক্যালি তো হচ্ছে না। ডেভিড কোপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ পিপল, ডেভিড কোপের যে ইএমআই একটা সফটওয়্যার ছিল, এটা মানুষকে আশ্চর্য করেছিল কিভাবে? এটা জেনে যে এটা মানুষের কাজ ছিল নাকি সফটওয়্যার কাজ ছিল? হবে না, ইএমআই নিজেই তো সফটওয়্যার, তাহলে সে এটা জেনে মানুষকে আশ্চর্য করবে কিভাবে? ইএমআই সফটওয়্যারে মানুষকে আশ্চর্য করেছিল এটা জেনে যে এটা মানুষের কাজ ছিল নাকি সফটওয়্যারের কাজ ছিল। পুরো এটা হবে না, যুক্তিসঙ্গত। প্রডিউসিং ওয়ার্ক দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর, নো, এটা হবে না। দেখেন, একটু আগে আমরা পড়েছিলাম যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে তার গান শুনে, মনে করেছিল রিয়েল, মানুষ এটাকে রিয়েল মনে করেছিল, মানে কি, মানে মানুষ বুঝতে পারে নাই যে এটা কি মেশিনের কাজ নাকি সফটওয়্যার, মানে মানুষের গান নাকি সফটওয়্যারের গান, গান এটা মানুষ বুঝতে পারে নাই। তার মানে এটা এ নম্বর হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। বাকি অংশ একটু পড়ে দেখি আমরা। কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ হিউম্যানস এন্ড কম্পিউটার্স। আচ্ছা, এই সফটওয়্যারটাকে মানুষকে আশ্চর্য করেছিল তুলনা করে আর্টিস্টিক অ্যাচিভমেন্টস, শৈল্পিক অর্জন অফ হিউম্যানস এন্ড কম্পিউটার্স, নো, ওইটাতে ওই লাইন তো এরকম কিছু পাই নাই। ডেভিড কোপের ইএমআই মেশিন কি মানুষের অর্জন এবং কম্পিউটার অর্জনের মধ্যে পার্থক্য করেছে? নো। আচ্ছা, রিভিলিং দ্য ইথিক্যাল ডিটেইলস অফ দ্য প্রোগ্রাম, এখানে কি আমরা এরকম কিছু পাইছি যে ওই যে ডেভিড কোপসের যে সফটওয়্যারটা, এটা মানুষকে সারপ্রাইজ করেছিল কিভাবে? রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেইলস অফ দিস অফিস প্রোগ্রাম, এটা তো এমনিতে হবে না, কারণ হিজ প্রোগ্রাম কেন হবে? সফটওয়্যারটা কি হিজ? হবে না। সে তার নিজের প্রোগ্রামের মানে যে টেকনিক্যাল ডিটেইল যেটা ছিল সেটাকে মানুষের কাছে প্রকাশ করেছে, হবে? সফটওয়্যারে আবার সফটওয়্যার নিজের যে প্রোগ্রামের ডিটেইল সে প্রকাশ করে কিভাবে? আচ্ছা, এটা হবে না। তাছাড়া প্যাসেজ কিন্তু এটাকে আমাদেরকে বলে নাই। ধরলাম সফটওয়্যারকে হিজ বলা যাবে, শরীফ থেকে শরীফা যেভাবে, ধরলাম এটাকে, প্রোগ্রামটাকে হিজ ধরা যাবে, কিন্তু সে যে টেকনিক্যাল ডিটেইলস মানে প্রযুক্তিগত বিস্তারিত মানুষকে প্রকাশ করেছিল, এরকম তো কিছু পাইনি। আচ্ছা, pursuing the public to appreciate computer art, pursuing the public to appreciate computer art, সে কি মানুষকে এভাবে মানে আশ্চর্য করেছিল যে পারসুইট মানে কি প্ররোচিত করা, পাবলিক টু অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট, হবে না, কারণ এখানেই তো মানুষকে সারপ্রাইজ করেছে বলে ফেললো, আবার পাবলিক কেন আসবে? এদিকে পাবলিককে সারপ্রাইজ করেছে, আবার পাবলিককে পারসুয়েট করেছে,
সুন্দর হবে না জিনিসটা। তাছাড়া প্যাসেজ তো এটা বলতেছেন। ইএমআই মেশিন কি মানুষকে বাধ্য করেছিল যে কম্পিউটার আর্টকে প্রশংসা করার জন্য, কম্পিউটার আর্টের প্রশংসা করার জন্য বাধ্য করেছিল? এরকম কিছু আমরা পাইনি। আচ্ছা, সফটওয়্যার সারপ্রাইজ, এই সফটওয়্যারটা সারপ্রাইজ করেছিল মানুষকে বাই ডিসকভারিং দ্যাট, আবিষ্কার করে যে ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম। না, কেন হবে এটা? সে তো নিজেই তো সফটওয়্যার, সে মানুষকে আশ্চর্য করেছে এটা আবিষ্কার করে যে এটা একটা কম্পিউটারের কাজ ছিল না। তাহলে এই আনসারটা মানে এই যে 33 নম্বরের আনসারটা সর্বোচ্চ মিলতেছে হচ্ছে কি এ এর সাথে। আমরা কেন বাকিগুলো এমনি পড়লাম? জাস্ট এগুলোর অনুবাদ জানার জন্য। এখন আমি আপনাদেরকে আবার বলে বোঝাচ্ছি। ডেভিড কপস যে সফটওয়্যারটা আবিষ্কার করেছিল, ওই সফটওয়্যারটা মানুষকে আশ্চর্য করেছিল কিভাবে? এমন কাজ উৎপাদন করেছে যেটা ইনডিস্টিংগুইশেবল, যেটা তুলনা মানে পার্থক্য করা গিয়েছিল না, পার্থক্য করা যায়নি ফ্রম দ্যাট অফ হিউম্যানস, মানুষের কাজের সাথে। কারণ সে এমন ভাবে ব্যাচ, এই চপিন এবং মোজারটাকে এমন ভাবে কপি করেছে, মানুষ বুঝতেই পারে নাই যেটা মানুষের কাজ নাকি কম্পিউটারের কাজ। বুঝতে পারছেন? মানে সে এমন কাজ উৎপাদন করেছে, তার মানে এটাই হচ্ছে গিয়ে এ নম্বরটাই হচ্ছে গিয়ে আনসার 33-এর। ওকে, আপনারা ওয়েট করেন, আস্তে আস্তে বাকিগুলো আমরা ম্যাচ করার পর বোঝা যাবে যে আমাদের এই আনসারটা সঠিক কিনা। জেরিয়ান উইগিনস ক্রিটিসাইজ কপ ফর নট, নেগেটিভ কথা মানে না করার জন্য, কি না করার জন্য? জেরিয়ান উইগিনস ক্রিটিসাইজ কপ, জেরিয়ান উইগিন কি করেছেন? ক্রিটিসাইজ করেছেন। কাকে ক্রিটিসাইজ করেছেন? হার্ট তো থাকবেই। সেন্টেন্স ম্যাচিং এত সহজ নাকি? সেন্টেন্স কম্প্রেশন। আচ্ছা, জেরিয়ান উইগিনস ক্রিটিসাইজ কোপ, কোপকে ক্রিটিসাইজ করেছেন ফর নট, কি না করার জন্য? তার মানে এমন একটা উত্তর হবে যেটা কোপস করে নাই। কি কোপস করে নাই আমরা এখন ওইখান থেকে পড়ে আসি। Some, such as Wiggins, have blasted Cope's work as pseudoscience and condemned him for his deliberately vague explanation of how the software work. উত্তর পেয়ে গেছি। আপনারা এই লাইনটা বুঝেন, উত্তর সবাই পেয়ে যাবেন। এই লাইনটা একটু একটু ঠিক করেন। সাম, কিছু কিছু, সাচ এস উইগিন্স, উইগিন্স এর মতো একজন ব্যক্তি, হ্যাভ ব্লাস্টেড কোপস ওয়ার্ক, উনি রাগান্বিত হয়েছেন, গালাগালি করেছেন, একটা কি মানে রাগ ঝেড়েছেন কার উপর? কোপস ওয়ার্ক অ্যাজ সিউডো সায়েন্স, একটা মিথ্যা বিজ্ঞান, ভুয়া বিজ্ঞান। আমি এই জন্য কঠিন টপিক গুলো বাদ দিই। আমার কথা হচ্ছে সহজগুলো একটু বেশি ইয়ে করার জন্য। এন্ড কন্ডেমড হিম, তাকে তিরস্কৃত করেছেন, মানে ইনসাল্ট করেছেন, ফর হিজ ডেলিবারেটলি, ইচ্ছাকৃত, ভগ, অস্পষ্ট, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, অফ হাউ দ্য সফটওয়্যার ওয়ার্ক, সফটওয়্যার কিভাবে কাজ করতো সেটা মানুষকে ডেলিবারেটলি অস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য উনি কি করেছেন? এই কপকে ইনসাল্ট করেছেন, ব্লাস্ট করেছেন, তিরস্কৃত করেছেন, নিন্দা করেছেন। ভালো করে শুনেন, এই লাইনটা বুঝলে আপনার উত্তর পাওয়া সহজ। উইগিনস হ্যাভ ব্লাস্টেড কপস ওয়ার্ক অ্যাজ সিউডো সায়েন্স, উইগিন কি করেছেন? মানে খুব রাগান্বিত হয়েছেন কোপের উপর, কেন? তার এই সায়েন্সটা মানে তার এই কাজটাকে ভুয়া বিজ্ঞান হিসেবে ঘোষণা করেছেন, মানে ডিক্লেয়ার করেছেন। এন্ড কন্ডেম, তিরস্কৃত করেছেন হিম, তাকে, ফর হিজ ডেলিবারেটলি ভগ, ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃত, ভগ মানে অস্পষ্ট, এক্সপ্লেনেশন ব্যাখ্যা, অফ হাউ দ্য সফটওয়্যার ওয়ার্ক, তার সফটওয়্যারটা কিভাবে কাজ করতে হয় সেটা মানুষকে অস্পষ্ট ভাবে বোঝানোর জন্য, মানে স্পষ্ট করে না বোঝানোর জন্য। অস্পষ্ট বোঝানো মানে কি? মানে স্পষ্ট করে না বোঝানো, ভালো করে বুঝেন। অর্থাৎ তিনি স্পষ্ট করে মানুষকে বুঝান নাই তার উনার সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এইরকম একটা অপশন আছে। এই দেখেন, প্রশ্ন দেখেন আবার। জিরিয়ান উইগিনস ক্রিটিসাইজ কপ, জিরিয়ান উইগিন কি করেছেন? কপকে তিরস্কৃত করেছেন বা সমালোচনা করেছেন, কেন? ফর নট, না করার জন্য, জেনারেটিং ওয়ার্ক, নো, নোয়িং ওয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, এটা না জানার জন্য যেটা মানুষের কাজ ছিল নাকি সফটওয়্যারের কাজ ছিল। নো, প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর, এমন কাজ উৎপাদন করার জন্য যেটা তার সৃষ্টিকর্তার সৃজনশীলতাকে মানে ধ্যান শক্তিটাকে ব্যবহার করে, এটাও তো না। কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ হিউম্যানস এন্ড কম্পিউটার্স, না, কোনো কম্পেয়ারিং মানে কোনো কিছু কম্পেয়ার করার জন্য তো উনি ক্রিটিসাইজ করেন নাই। রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেইলস অফ দিস অফ হিজ প্রোগ্রাম, এইটা দেখেন, রিভিল মানে কি? প্রকাশ করা।
অর্থাৎ জেরি এন্ড উইগিন্স ক্রিটিসাইজ করেছেন কপকে ফর নট, কোন জিনিসটা না করার জন্য, ফর নট রিভিলিং, প্রকাশ না করার জন্য, দ্য টেকনিক্যাল ডিটেইলস, যান্ত্রিক বিস্তারিত অফিস প্রোগ্রাম, ওনার প্রোগ্রামে। এখন দেখেন ম্যাচ খেয়েছে কিনা। আমরা প্যাসেজ থেকে পেয়েছি, ঠিক আছে কঠিন, তবে একটু প্র্যাকটিস যদি রেগুলার করেন এগুলো প্রশ্ন খুব একটা বেশি আসে না, এখন খুব একটা কম আসে। আমার দায়িত্ব হচ্ছে কি আমাকে একটু পড়াতে হবে। উনি তিরস্কৃত মানে উনি সমালোচনা করেছেন কোপের কেন, ফর নট, না করার জন্য, কি না করার জন্য, ওই যে অস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য, মানে ব্যাখ্যা কিছু লুকানোর জন্য, অর্থাৎ ফর নট রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেইলস অফ হিজ প্রোগ্রাম, ওনার প্রোগ্রামের বিস্তারিত উনি কেন বলেন না, এই জন্য উনি সমালোচনা করেছেন। এটা কোথায় পাইছি, এখানে ওইখানে আমরা পেয়েছি যে ওই যে ভগ এক্সপ্লেনেশন, অস্পষ্ট ব্যাখ্যা মানেই তো কিছু জিনিস রিভিল করেন নাই। আমি আমার কোর্সের অনেক কিছু আপনাদেরকে রিভিল করিনি, তার মানে কি এটা অস্পষ্ট ব্যাখ্যা, ভগ এক্সপ্লেনেশন। এটা আনসারটা হবে ই। ডগলাস হোফস্টেডার ক্লেইম দ্যাট ইএমআই ওয়াজ, ইএমআই ছিল কি ছিল, ইএমআই যেটা, এটা কি ছিল আমরা দেখি ডগলাস হোফস্টেডার কি বলেন। Douglas Hofstadter of Indiana University said EMI created replicas which still rely completely on the original artist's creative impulse. একদম সহজ, এটা আনসার, এটা সবাই পারবেন, এটা সবাই পারবেন, ভালো করে দেখেন। ডগলাস হোফস্টেডার বলতেছেন, আর 6টা প্রশ্ন আসছে তাই না, আপনি 6টার মধ্যে 6টা কারেক্ট করতে যাবেন কেন, 3টা কারেক্ট করেন, পেসেজ 3 এমনিতেই পেসেজ 3, তার মধ্যে কঠিন প্রশ্ন। আপনি 6টাকে টার্গেট নেন, দেখবেন 3টা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে শুয়ে থাকেন, আর চোখ বন্ধ খুলবেন না। এই ডগলাস হোফস্টেটার বলতেছেন ইএমআই ক্রিয়েটেড রেপ্লিকাস, রেপ্লিকাই মানে প্রতিচ্ছবি, মানে কপি, উইচ স্টিল রিলাই, যেটা এখনো পর্যন্ত নির্ভরশীল কমপ্লিটলি অন অরিজিনাল আর্টিস্ট ক্রিয়েটিভ ইম্পালস। মোট কথা হচ্ছে গিয়ে উনি বলতেছেন ইএমআই এমন কিছু জিনিস সৃষ্টি করছে, মানে কপি করতেছে, যেটা মূলত অরিজিনাল আর্টিস্টেরই একটা ক্রিয়েটিভ একটা ইম্পালস, মানে উনার যে সৃজনশীলতা সেটাকেই কপি করতেছে। অর্থাৎ ইএমআই কি করতেছে, অরিজিনাল আর্টিস্টকেই কপি করতেছে। সেম জিনিস দেখেন লেখা আছে, এই দেখেন, producing work entirely dependent on the imagination of its creator, এটা দেখেন মিলছে কিনা। ওইখানে বলেছিলেন যে রেপ্লিকা তৈরি করতেছিল, ক্রিয়েট, এখানে বলেছে প্রডিউস, ওইখানে দেখেন ক্রিয়েট লেখছে। আমি আপনাদেরকে 2 পার্ট করে দেখাচ্ছি, দেখেন আমরা যেখানে দাগিয়েছি, উনি কি বলতেছেন, ইএমএ ক্রিয়েটেড মানে প্রডিউসড, রেপ্লিকা আছে যে প্রডিউস, ওয়ার্ক এন্টাইল, স্টিল রিলাই, রিলাই মানে ডিপেন্ডেন্ট, কমপ্লিটলি সম্পূর্ণরূপে, এখানে বলেছে এন্টায়ারলি, একদম হুবহু মিলে গেছে, অন দ্য অরিজিনাল আর্টিস্ট, এখানে বলেছে দ্য ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর। অরিজিনাল আর্টিস্ট মানে কি, মানে তো ক্রিয়েটর, যিনি তৈরি করেছেন উনি কি মেইন আর্টিস্ট না, উনি তো মেইন আর্টিস্ট, তার মানে এটা পুরোপুরি মিলে গেছে। সো এটা আনসার কি নম্বর, এটা সি নম্বর। সো এটা হচ্ছে কি সি নম্বর। কঠিন প্রশ্ন প্যাটার্ন কঠিন, কিন্তু এর মানে কি যে প্রত্যেকটা কঠিন হবে তাও তো না। আপনাদের ঘড়ি কার কার কাছে আছে বলেন তো কয়টা বাজে, আমি কাজ চালিয়ে দিই। অডিয়েন্সেস হু হ্যাড লিসেন টু ইএমআই মিউজিক বিকেম অ্যাংরি, এইটা পেয়ে যাবো আমরা, এটা সবাই পারবেন। এটা আমি যদি আপনাদেরকে অপশন না দেখাই তাও পারবেন, এটা আমি আপনাদেরকে যদি অপশন না দেখাই তাও পারবেন। 10টা 30 বেজে গেছে না, আচ্ছা শেষ হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা ওইখানে কি বলেছে দেখেন, এটা সবাই পারবেন, কেন পারবেন এই দেখেন, তারা রাগান্বিত হয়েছিল, কখন রাগান্বিত হয়েছিল, অডিয়েন্স হু হ্যাড লিসেন টু ইএমআই মিউজিক বিকেম অ্যাংরি আফটার, পরে পরবর্তীতে, তার মানে যখন তারা জানতে পেরেছিল নিশ্চিত তখন রাগ করেছিল। তাহলে আমরা একটু পেসেজ থেকে আসি। When audiences found that the truth, they were often outraged with Cope, and one music lover even tried to punch him. ঠিক আছে, এই যে এখানে দেখুন, স্বাভাবিক, তারা কিন্তু আগে কান্নাকাটি করেছে, মনে করছে হায় হায় এত কষ্টের দুঃখের গান, কিন্তু যখন তারা ট্রুথ জানতে পেরেছিল, ট্রুথ মানে সত্য, সত্য কি মানে এটা অরিজিনাল মানুষের গান ছিল না, তখনই তারা রাগান্বিত, এই যে ওয়ার অফেন আউটরেজ, রাগান্বিত হয়েছিল। কেন রাগান্বিত হয়েছিল, সত্য জেনেছিল, সত্যটা কি,
এই যে এখানে সত্য লেখা আছে। Had listened to EMI's music became angry after discovering that it was the product of a computer program. তারা রাগান্বিত কখন হয়েছিল? যখন তারা আবিষ্কার করলো যে এটা তো কম্পিউটারের একটা প্রোগ্রাম ছিল, এটা তো রিয়েল গান ছিল না, আমরা কেন আমাদের ইমোশন নিয়ে কান্নাকাটি করলাম। দেখেন তো ঠিক আছে কিনা? এটা কিন্তু হুবহু প্যাসেজে লেখা নাই। তারা রাগান্বিত হয়েছিল যখন সত্য জানতে পেরেছিল। সত্যটা কি ছিল? যে এই গান যেটা তারা শুনেছিল, যেটা নিয়ে তারা চোখে পানি বের করেছিল, এটা কিন্তু রিয়েল ছিল। রাইট? সো এটা হবে কি আনসার জে নাম্বার। দ্য পার্টিসিপেন্টস ইন ডেভিড মোফার্ট স্টাডি, ডেভিড মোফার্ট ওনার স্টাডিতে যে অংশগ্রহণকারীদেরকে নিয়েছিলেন, স্টাডি হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট, উফ এটা আরো সহজ। অ্যাসেস মানে বের করা, মিউজিকটাকে বের করতে হবে, নির্ণয় করতে হবে উইদাউট, উইদাউট। এই দেখেন উইদাউট এর পরে নোয়িং, নোয়িংটা খুব সুন্দর কাজে লাগে। আচ্ছা, but why did so many people love the music? Yet recall when discovered how it composed. A study by computer scientist. He asked both expert musician and non-expert to assess six composition. The participants weren't told beforehand whether the tunes were composed by humans or computers. এই দেখেন আনসারটা, ভালো করে দেখেন। কঠিন মনে হচ্ছে ঠিক আছে, প্রথম প্রশ্ন একটু কঠিন লাগছে, কিন্তু পরবর্তী প্রশ্নগুলো তো আমার কাছে তো প্রথমটা কঠিন লাগছে, আমাকে তো স্বীকার করতে হবে। The participants weren't told beforehand. আগে ভাগে তাদেরকে বলা হয়নি whether কিনা the tunes were composed by humans or computers. মানে অংশগ্রহণকারী যারা ছিল তাদেরকে আগে থেকে বলা হয় নাই যে এই টুন, এই যে সুর, এটা মানুষের নাকি কম্পিউটার। বাট ওয়ার আস্কড টু গেস, তাদেরকে অনুমান করতে বলা হয়েছিল। সো এই তো উত্তর পেয়ে গেছে। এই স্টাডি হ্যাড, এই দেখেন দ্য পার্টিসিপেন্টস ইন ডেভিড মোফার্ট স্টাডি, ডেভিড মোফার্টের যে স্টাডিটা করেছিল, মানে স্টাডিতে যারা অংশগ্রহণ করেছিল, হ্যাড টু অ্যাসেস মিউজিক, মিউজিকটাকে বের করতে হয়েছিল উইদাউট নোয়িং, না জেনেই ওয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, এটা কি সফটওয়্যারের কাজ ছিল নাকি মানুষের কাজ ছিল, এটা না জেনেই অ্যাসেস করতে হয়েছিল, যেটা দেখেন স্পষ্ট এখানে লেখাই আছে। সো এটা আনসার কি হবে? বি এর উপর। সো বাকি রইল কে? একটা। সো যদি আপনার হাতে সময় না থাকে তখন আপনি কি করবেন, যে কারা কারা বাকি আছে, এখানে কয়টা ছিল, এখানে তো হচ্ছে 6টা প্রশ্ন, আর এখানে অপশন হচ্ছে কি 7টা। যে দুইটা আছে দুইটার মাঝে একটা দিয়ে দিলে হয়তো বা হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আপনি চাইলে একটু সময় নিয়ে বের করতে। এখন সিমুল কন্টন, ওইখানে প্রচুর লম্বা লাইন আছে, সিমুল কন্টনের নাম কয়েকবার রিপিট হয়েছে, সো ওইটা একটু লম্বা, আগে শুরুটা পড়েন। Researchers like Colton don't believe it is right to measure machine creativity directly to that of human who have had millennia to develop our skills. এই লাইন পড়ার পর মনে হচ্ছে একটা অপশনের সাথে ম্যাচ খাচ্ছে। রিসার্চার্স লাইক কল্টনের মতো গবেষক ডোন্ট বিলিভ, এটা বিশ্বাস করেন না, ইট ইজ রাইট, এটা ঠিক, টু মেজার মেশিন ক্রিয়েটিভিটি, মেশিনের যে যে সৃজনশীলতা আসে এটাকে পরিমাপ করা, ডিরেক্টলি টু দ্যাট অফ হিউম্যান, মানুষের সাথে মেজার করা বা ম্যাচ খাওয়ানো, এটা ঠিক না। হু হ্যাভ হ্যাড মিলেনিয়া টু ডেভেলপ আওয়ার স্কিল, যাদের স্কিল ডেভেলপ করতে প্রায় হাজার হাজার বছর লেগে গেছে। এই লাইনটা আবার পড়েন, এই লাইনটা পড়লে মনে হচ্ছে যে উত্তর পেতে পারেন। কল্টন বিশ্বাস করেন যে মেশিনের দক্ষতার সাথে, মানে ক্রিয়েটিভিটির সাথে মানুষের ক্রিয়েটিভিটি ম্যাচ করা উচিত না, কারণ মানুষের অনেক সময় লাগছে, কয়েক হাজার বছর সময় লাগছে এগুলো শিখার জন্য। সিমল কন্টক সে ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট লং টার্ম ভিউ, দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণটাকে মাথায় রাখতে বলেছেন উনি। সিমল কল্টন বলতেছেন ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা গুরুত্বপূর্ণ বিবেচনা রাখার জন্য ক্ষেত্রে, লং টার্ম ভিউ, দীর্ঘমেয়াদী যে দৃষ্টি, এটা দেন না হোয়েন, যখন কম্পেয়ারিং দ্য আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ হিউম্যানস এন্ড কম্পিউটার। দেখেন তো এই লাইনের সাথে এটা একটু কঠিন, একটু কঠিন, তারপর দেখেন ম্যাচকে আমার আমার কাছে মনে হচ্ছে সেম। উনি বলতেছেন এটা গুরুত্বপূর্ণ যে যখন আপনি আহ হোয়েন, যখন আপনি কম্পেয়ার করবেন আর্টিস্টিক অ্যাচিভমেন্ট,
শৈল্পিক অর্জন অফ হিউম্যানস এবং কম্পিউটার, যখন আপনি কম্পিউটার এবং মানুষের শৈল্পিক অর্জনটাকে তুলনা করবেন, তখন আপনি দীর্ঘমেয়াদী ভিউটা আপনার মাথায় রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এখন দীর্ঘমেয়াদী ভিউটা কোথায়? ওই যে কি বলতেছে যে মেশিনের ক্রিয়েটিভিটির সাথে মানুষের সাথে ম্যাচ করা উচিত না। কেন? কারণ মানুষের সময় লেগেছিল মিলিনিয়া, তার মানে লং টাইম, তার মানে লং টার্ম ভিউ। বলতেছে যখনই আপনি মানুষের কাজের সাথে কম্পিউটার কাজের ম্যাচ করবেন, তুলনা করবেন, তখন অবশ্যই লং টার্ম ভিউটা মাথায় মনে রাখবেন। অর্থাৎ যে একদল কিন্তু অনেক লং সময় নিয়ে এটাকে শিখেছে, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ, কনসিডার করা গুরুত্বপূর্ণ। এই কথাটা তিনি বলেছেন। হুবহু কিন্তু প্যাসেজে লেখা নাই, তবে ইনডিরেক্টলি লেখা। এখন আপনার একটু ব্রেইন খাটিয়ে আনসার দিতে হবে। আমি বলেছি 6টার মধ্যে 3টা কারেক্ট আনসার দেন, দ্রুত দিতে গেলে দেখবেন 3টা আনসার দিয়ে দিতে পারছেন। 3টা কিন্তু সহজ ছিল, 4টা সহজ ছিল, 4টা সহজ ছিল। 32-33 কঠিন, কিন্তু বাকিগুলো তো সহজ ছিল। ঠিক আছে। So, এই হচ্ছে গিয়ে লিস্ট অফ কি যেন বলে, সেন্টেন্স কমপ্লিশন। সো ক্লাস এই পর্যন্তই।